নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কিন্তু আপনাদের এই ভালো লাগাটাকে আরও একটু ভালো ভাষায় পরিণত করতে কিন্তু আমরা সদা সচেষ্ট দূরদর্শন ত্রিপুরা। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানটি। বন্ধুরা, নারীর পরিচয় নারী, তিনি মমতাময়ী, তিনি জননী, আবার কখনো পরিস্থিতির শিকার হয়ে তিনি কিন্তু রুদ্ররূপা, আবার কখনো গোটা সমাজকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তিনি কিন্তু দশভুজা। আমরা এই অঙ্গনার অঙ্গনে অনুষ্ঠানটিতে বরাবরই চেষ্টা করি এমন কিছু নারী যারা আমাদের রাজ্যে রয়েছেন, যাদের নাম আমরা প্রায় সকলেই জানি এবং যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এমনই একজন নারীর সাথে আজকে আপনাদের আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট এন্টারপ্রেনার এবং সেই সাথে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং আরও একটি পরিচয়, তিনি অত্যন্ত সুমিষ্টভাষী, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার দিদি অনিন্দিতা রায়। দিদি, স্বাগত তোমাকে। কেমন আছো বলো দিদি? ভালো আছি শাওন, ভালো আছি। হ্যাঁ, ভালো আছো তুমি, কিন্তু বরাবরই মানে ভালো থাকো, ভালোতে থাকো কিংবা নিজেকে ভালোতে রাখার চেষ্টা করো। এমন অনেক সময় হয়েছে দিদি, তুমি হয়তো, আমি দেখেছি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, কিন্তু তারপরেও তুমি বলছো ভালো আছি। হ্যাঁ, এই যে শাওন, দর্শক বন্ধুরা হয়তো ভাবছেন যে আমরা নাম দেখি শাওলি রায়। বন্ধুরা, একটা কথা বলি, দিদি কিন্তু আমাকে খুব ভালোবাসে এবং ভালোবেসে আমার জন্য এই নামটি দিয়েছেন, আমাকে শাওন বলে রাখে। এই জন্য আমার মানে ভীষণ মিষ্টি নাম দিদি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। মানে নামকরণ গুলো করি এই কারণে যে তখন মনে হয় সে আমার খুব কাছে, খুব কাছে, একটা আলাদা অনুভূতি তখন হয়। দিদি, আমরা তো আজকে অনেক কথা বলবো, আলোচনা করব, অনেক কিছু শুনবো তোমার কাছ থেকে। প্রথমে যদি আমরা তোমার শৈশবে একটু চলে যাই, কেমন কেটেছে অনিন্দিতা রায়ের শৈশব? বলবো, সব বলবো, কিন্তু সর্বপ্রথম যেটা আমার বলবার রয়েছে সেটা হচ্ছে এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছো তোমরা, তাই জন্যে ত্রিপুরা দূরদর্শনের কাছে আমি কৃতজ্ঞ। এবার বলবো এক এক করে শৈশব থেকে যৌবন, যৌবন থেকে কৈশোর, সব কিছুই বলবো। তো শৈশব আমার খুব ভালো কেটেছে জানো তো। মানে একান্নবর্তী পরিবারে আমি বড় হয়েছি। আমি পরিবারের বড় মেয়ে হওয়ার সুবাদে মানে ধরো কাকু পিসি সবার সান্নিধ্য পেয়েছি, এবং সেটা যে আমার জীবনে একটা কত বড় প্রাপ্তি সেটা এখন এসে আমি উপলব্ধি করছি। যে এখন যেরকম আমরা নিউক্লিয়ার ফ্যামিলি দেখছি, যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলোর অ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে, কিন্তু আমার মনে হয় ডিসঅ্যাডভান্টেজটা বেশি। হ্যাঁ, শৈশবটা সবার কোলে পিঠে আমাদের মানে কেটেছে। এমন এক একটা সময় হতো শাওন যে আমি তখন খুব ছোট, ধরো 3-3.5-4 বছর বয়স, তখন ঠাকুমার হাত ধরে কোনো একটা ছুটির দিনে আমরা বেরিয়ে পড়লাম। তো কোনো একটা এলাকায় গেলাম, ধরো আজকে রামনগর, কাল ধলেশ্বর, এই যে আমরা ঘুরে বেড়াতাম। তো ওই এলাকার যত আমাদের আত্মীয় স্বজন, আমাদের যত স্নেহভাজন ছিলেন, সকলের সাথে একটা মানে মত বিনিময়, সকলের খোঁজ খবর নেয়া, এতে হয়েছে কি আমাদের যেমন পরিচিতির মানে যে একটা সার্কেল বলি সেটা বৃদ্ধি পেত। যে তার জন্যে মানে ধরো এখন যেমন আমি একটা কোনো একটা এন্টারপ্রেনারশিপের সাথে যুক্ত আছি, তুমি জানো, এটা হচ্ছে মানে একটার সাথে একটা যোগ সাজস থাকে, যে তখন হয়তো এত লোকের সাথে আমার পরিচিতি ছিল বলে, সো আই হ্যাভ ক্রিয়েটেড এ সার্কেল অফ মাই ওন, সেটা এখন আমি উপলব্ধি করতে পারছি। তো নিউক্লিয়ার ফ্যামিলিগুলো তো কি হচ্ছে এখন মানে খুব মানে কি বলবো, যে মেজরিটি আমরা যেটা বলি যে ধরো মেলামেশাটা খুব যে করতে পারে আজকাল প্রজন্ম, সেটা নয়। কোথাও একটা আড়ষ্টতা বোধ ওদের কাজ করে, খুব একটা যে ওপেন মাইন্ডেড ওরা হতে পারছে। এক্সেপশনাল তো অবশ্যই আছে, আমি ইন জেনারেলাইজড ক্যাটাগরিটা বলছি, যে ওই যে একটা প্রাণোচ্ছল ব্যাপার, যে হ্যাঁ আমি প্রচুর লোকজনদের চিনি, অ্যাকচুয়ালি মানুষ ছাড়া তো থাকতে পারি না আমরা।
তো সেটা আমি উপলব্ধি করি যে শৈশবটা বোধহয় সেরকম আমার কেটেছিল বলে মানে এখনো আমি ওই যে প্রাণবন্ত তুমি বলো না যে অসুস্থ হলেও সেটা প্রকাশ্যে আনতে নেই, সেটা ঠাকুমা বলতেন যে থাকবেই, আমরা লৌহ মানব মানবী নই, কিছু না কিছু তো আমাদের থাকবেই, শারীরিক অসুস্থতা বলো মানসিক অসুস্থতা বলো, কিন্তু প্রকাশ্যে আনবে না, তাহলে তোমাকে কেউ মানে ধরো সেরকম আপন করতে পারবে না, সকলে একটু সংকোচ বোধ করবে যে শি ইজ নেগেটিভ মাইন্ডেড। তো এই শৈশবের এত মানে কি বলবো পজিটিভিটিটা এতটা বেশি ছিল, আমি বড় হয়েছি গো। এটা কিন্তু তোমার দিদি একটা মানে বিশেষ পাওনা আমি বলবো, বিশেষ পাওনা যেটা আমরাই পাইনি দিদি। ছোট্ট মানে একটা ছোট্ট পরিবারের মধ্যে জন্ম, সেইভাবেই মা বাবা বেরিয়ে যেতেন একটা ঘরে। এখনো মনে পড়ে জানালার দিকে ধরে জানালাটা ধরে দাঁড়িয়ে থাকতাম, মা বাবা কখন অফিস থেকে আসবে, মানে সেই বিষয়গুলো কারোর সাথে যে মনের ভাব বিনিময় সেটি হতো না। আর এখন তো ডিজিটালের যুগ, যা কিছু হয়ে গেছি আমরা, একটু হোয়াটসঅ্যাপ করে দিলাম, একটু ফোন করে দিলাম, সেই তো সেই দিক থেকে সত্যি তুমি এতটা একান্নবর্তী পরিবারে ভেবেছিলে বলেই বোধহয় আজ সকলের কাছে এত সমাদৃত। তার পরবর্তীটা একটু শুনবো দিদি। তার পরবর্তী যেমন আমার স্কুলিং তো আমার আগরতলাতেই, আমি হোলি ক্রসে সর্বপ্রথম ছিলাম, তারপর ওখান থেকে আমি শিশু বিহারের আমার মা বাবা ট্রান্সফার করে নিয়ে এসছেন, তো শিশু বিহারের থেকে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলাম। তো দেবার পরে যেটা হয় যে মানে একটা কলেজ লাইফ, তো সেখানে মানে জয়েন্ট এন্ট্রেন্সের আমি সেকেন্ড ইয়ারের ইয়ে ছিলাম, ক্যান্ডিডেট ছিলাম। তো জয়েন্ট এন্ট্রেন্স সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করলাম, সেখানে মানে আমাদের একটা উচ্চাকাঙ্ক্ষা তো অবশ্যই তখন থাকতো, যে একটা স্টিরিওটাইপিক চিন্তা ভাবনা যেটা এখন হয় না, যে ইদার উই হ্যাভ টু গো ফর মেডিকেল প্রফেশন অর ইঞ্জিনিয়ারিং প্রফেশন অর সামথিং লাইক দ্যাট, ওরকম। সো একটা প্রত্যাশা নিয়ে জয়েন্ট এন্ট্রেন্সে অ্যাপিয়ার করেছি, কিন্তু তখন আমার 54 র্যাঙ্কিং ছিল। তো তখন খুব একটা যে আমাদের মানে ধরো তোমার তখন সিট সংখ্যা ছিল বা এরকম ওটা ছিল না বলে তখন আমার সিলেকশনটা মেডিকেল গ্রাউন্ডে হয়নি। তো পরবর্তী এক বছর এমনি অপেক্ষা করে আমি পরবর্তী নেক্সট ইয়ার আবার অ্যাপিয়ার করলাম। তো অ্যাপিয়ার করার পরে সেই একই হলো, তখন এগ্রি বিএসসিতে চান্স পেলাম আমি, তো চলে গেলাম আমি পড়তে ইম্ফল। তো সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল থেকে আমি পাস আউট। তো আই ওয়াজ এ ডিস্টিংশন হোল্ডার রাদার। তো হ্যাঁ আই সিকিউরড পার্সেন্টেজ অফ লাইক 97.75% অলমোস্ট, হাই স্কোর করেছিলাম। করে ওখান থেকে পাস আউট করে আমি আবার প্রত্যাবর্তন করলাম আমার রাজ্যে। তো সেখানে আসার পরে সেই শুরু হলো তখন আবার ওই যে চাকুরি, উই হ্যাভ টু হ্যাভ অ্যান ইনকাম, ওটা মানে ভীষণ তখন ছিল যে স্বরোজগারি হতে হবে। তো চাকুরি তো তখন একটা মানে ওই সময়টাতে একটা স্ট্যাগনেশন পয়েন্ট চলে এসেছিল। তো সেখানেও আমাদের অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে জানো তো। তো আমাদের আনএমপ্লয়েড এগ্রিকালচারাল গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন বলে একটা ছিল, তো তার মেম্বারশিপ নিলাম, অনেক লড়াই সংগ্রাম করে অবশেষে আমি টিপিএসসিতে সিলেকশন পেয়েছিলাম অ্যাজ অ্যান এগ্রিকালচার অফিসার। তো যাই হোক, তারপরে তো চাকরি জীবনে ঢুকে গেলাম। সেই তুমি একটা কথা বলছিলে যে যে কোনো ভাবেই স্বরোজগারী হওয়ার, তো সেই মানসিকতাটা কি তোমার আগে থেকেই ছিল নাকি? হ্যাঁ ছিল, মানে আমি ওই যে বললাম না এখনো কিন্তু দিদি দেখো আমাদের মেয়েরা যারা রয়েছে, তোমার মেয়েরা, ওরা কিন্তু ছোট থেকে একটা অ্যাম্বিশন মানে নিজেদের তৈরি করে না, আমাকে এটাই হতে হবে। কিন্তু ওই সময়টা কিন্তু আমাদের ঠিক ততটা এরকম নেই, মেয়ে হয়েছে বাস তোমাকে একটা কি একটু মোটামুটি একটা পড়াশোনার গন্ডি পার হলে বিয়ে হয়ে যাবে, এই বিষয়টা ছিল। সেটাই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কেমন পারিবারিক কিরকম সাপোর্ট পেয়েছো? সেই পারিবারিক সাপোর্ট কেননা আমি ওই যে বললাম না যে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, তো আমার পিসিদের দেখেছি, আমার কাকুদের দেখেছি, সবাই স্বনির্ভর ছিল, এভরিবডি ওয়াজ অ্যাসোসিয়েটেড টু গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। তো ও তাতে হয়েছে কি আমি তো দেখে বড় হয়েছি যে ইয়েস দে হ্যাভ গট আ সার্কেল অফ দেয়ার ওন। তো ওই প্যাশনটা আমার তখন থেকে আলাদা করে আর কিছু ক্রিয়েট করতে হয়নি। বাবা বলতেন যে জানো তো আমি 18 বছর বয়সে আমি চাকরিতে জয়েন করেছি, খুব মজা করতেন। প্রথম যখন আমি গল্প আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, যে বাবা
যখন মানে হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি ডিপার্টমেন্টের ছিলেন। তো প্রথম মাসের স্যালারিটা ভাগ করে এনেছিলেন 2 হাতের মুঠোয় ভরে। তো এনে আমার ঠাকুমাকে জিজ্ঞেস করেছে কোনটা লাগবে, ডান হাতেরটা লাগবে না বা হাতেরটা লাগবে। মানে দ্যাট ওয়াজ লাইক কি বলবো, মানে ভীষণ আনন্দ হয় আমার এই জিনিসগুলো স্মৃতি রোমন্থন করতে। তো ঠাকুমা অনেকক্ষণ তাকিয়ে, মানে শি কুড নট গেস কোনটার মধ্যে বেশি হতে পারে কোনটার মধ্যে কম হতে পারে স্যালারি। বাট এই যে জিনিসগুলো শুনে বড় হয়েছে, ঠাকুমা বলতেন যে আমি বলেছি তুমি ডান হাতেরটা আমাকে, ডান হাত খোলো দেখি তোমার কি আছে, কিন্তু বাবা বলতেন মজা করে যে আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করেছিলাম দুটো হাতের মধ্যে। সো এই যে বিষয়গুলো শুনে শুনে বড় হয়েছি, সো আই ওয়াজ রাদার লিটল বিট পজিটিভ মাইন্ডেড কে ইয়েস আই উইল হ্যাভ টু গেট এস্টাবলিশড মাইসেলফ, এরকম আর কি বিষয়টা। পিসিরা চাকরি করতেন, দে ওয়্যার ইন এডুকেশন ডিপার্টমেন্ট, সেই বিষয়গুলো দেখে দেখেই তোমার বড় হয়ে ওঠা। আচ্ছা দিদি, যে এখানে আমার একটা বিশেষ প্রশ্ন তোমার কাছে, যে তুমি জবে ঢুকেছিলে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি এখন কিন্তু তুমি সেটা মানে পুরোপুরি ছেড়ে দিয়ে তুমি একটা আলাদা জগতে প্রবেশ করেছো, কেন? সেটাও ঠিক। দেখো, আমি আজকে থেকে প্রায় 27 বছর আগের কথা বলছি শাওন। মানে চাকরির এতই ভূত চেপেছিল যে আমি তখন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, একটা ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, তার জন্য আমি অ্যাপিয়ার করেছি ফর অ্যান ইন্টারভিউ। দ্যাট ওয়াজ রিলেটেড টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তো ওখানে আমার যারা ইন্টারভিউ বোর্ডের যারা কর্মকর্তারা ছিলেন বা আমার সিনিয়ররা ছিলেন, ওনারা বলছেন দ্যাট মিনস 27 ইয়ার্স ব্যাক আমি বলছি। তো বলতেন যে তুমি এরকম জানো যে WDPSA প্রজেক্টগুলো মূলত তোমার ইয়েতে হয়, মানে ধরো রিভার সাইডে হয় বা ওগুলো, আর তখন একটা সমস্যা ছিল কি লাইক এক্সট্রিমিস্ট প্রবলেমটা সিভিয়ার ছিল তখন। হ্যাঁ, তো তুমি যাবে, তুমি ওখানে যাবে, তুমি পারবে কিনা, মূলত 8খানা এরকম ইয়ে ছিল, ভ্যাকেন্সি ছিল। সো যারা অ্যাপিয়ার করেছিল ক্যান্ডিডেট, আবার মেয়ে ওই বিষয়টা তখন চলে এসছে। সো 8খানা ভ্যাকেন্সির মধ্যে অলমোস্ট এভরি ক্যান্ডিডেট ওয়াজ রাদার জেন্টস। তো আমি তখন রীতিমতো একটু অ্যাগ্রেসিভ এতেই আমি বলেছি যে মেয়েদের এতটা আন্ডার এস্টিমেট করাটা কি উচিত স্যার? তো একবার একটু সুযোগ না দিলে আমরা নিজেদের প্রমাণ করব কি করে? সো মানে ফরচুনেটলি আই গট দ্যাট জব। তো হ্যাঁ, আমি 1 বছর কৈলাসহরে 27 বছর আগে আমি কাটিয়েছি। এবং হ্যাঁ, এবং সেটা ছিল মানে সেখানে একাই থাকতে, একা থাকতাম এবং রোড কন্ডিশন ওয়াজ নট দ্যাট মাচ ফেভারেবল ফর জার্নি। তখন এখন যেমন রেলওয়ে হয়ে গেছে, তখন আমরা মানে এখন সকালে গিয়ে বিকেলে উই ক্যান কাম ব্যাক, হ্যাঁ ওটা একটা ছিল। কিন্তু তখন আমাদের প্রায় 16-17 ঘন্টা জার্নি করতে হয়েছে। তো ভোরবেলা 6টায় উঠে বাসে বসতাম, তারপরে হয়তো এরকম হয়েছে যে স্কটের জন্য আমবাসা গিয়ে অপেক্ষা করতে হচ্ছে, তারপর আমরা গিয়ে পৌঁছতাম আমাদের ডেস্টিনেশনে লাইক আফটার লং স্পেল অফ 14 আওয়ার্স 15 আওয়ার্স। কিন্তু করেছি তো শাওন, কিন্তু ওই যে একটা দৃঢ়তা ছিল, করতে হবে কাজটা, করব, মানে একটা লড়াকু মেজাজ ছিল আমার আর কি। হ্যাঁ, তো তারপরে ওখান থেকে টিপিএসসি ফেস করে আমার যখন ফার্স্ট পোস্টিং হলো, সেটা হলো উদয়পুরে। আমাকে জিজ্ঞেস করেছে উইচ প্লেস উড ইউ প্রেফার রাদার, তা আমি বলেছি নট আগরতলা প্রপার। তো যেটা কেউ সাধারণত বলবে না। আচ্ছা, তুমি প্রপারে না করে দিয়েছো? না করে দিয়েছে, বিকজ এগ্রিকালচার, যেমন ধরো এগ্রিকালচারটা হয়েছে একটা কৃষি ভিত্তিক, সেটা আমি যদি গ্রামাঞ্চলে কাজ না করি, আমি গ্রাসরুট লেভেলে যদি কাজ না করি, তাহলে আমি শিখবো কি? মূলত সেই অনুপাতে হবে না। তারপরে সেই ইয়েতে আমাকে পোস্টিং দিল ডিডিএ সাউথ, জয়েন করলাম। সেখান থেকে তুমি আশ্চর্য হবে শুনলে, 4 বছর আমি ডেইলি প্যাসেঞ্জারি করেছি। মর্নিং আই ইউজ টু রিচ, এগেন আই ইউজ টু কাম ব্যাক। একটা রেন্টেড হাউস আমার ছিল, বাট আই ইউজ টু লাভ দ্যাট থিং, লাইক আবার বাড়ি ফিরে আসবো, পরিবারজনের সঙ্গে থাকবো, পরদিন গিয়ে আবার কর্মক্ষেত্রে জয়েন করব। আফটার ম্যারেজ অর বিফোর ম্যারেজ? আফটার ম্যারেজ। হ্যাঁ, আমি কৈলাসহর থাকাকালীনই আমার বিয়ে হয়েছে। তো তারপরে মানে ম্যারেজের পরেই আমি টু অ্যান্ড ফ্রো করতাম আর কি। তো অনেকেই তখন বলতো যে মানে
তুমি এতটা ধকল নিচ্ছ কি করে, তো এটা প্রশ্ন আসতো না যে তা না, কিন্তু আমি মানে আই টুক ইট স্পোর্টিংলি। আমি বললাম না যে জীবনটাকে মানে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে ভালোবাসি আর কি। একই রকম ধারা কিন্তু এখনো তোমার মধ্যে আমরা দেখতে পাই, যদিও যে সময়টার কথা বলছো সেই সময়টা আমরা হয়তো দেখিনি, কিন্তু আমরা কিন্তু তোমার কথাগুলোর সাথে মিল খুঁজে পাই এই সময়ে দাঁড়িয়ে। সত্যি কথা, সেটা খুব ভালো। আচ্ছা, তারপর তুমি জব আমি 14 বছর করলাম, ঠিক আছে, মানে জব পারপাস আমি নর্থ সাউথ ওয়েস্ট সব জায়গায় আমি ত্রিপুরার আমি কর্ম করলাম। এবং কর্ম ধরনা যতটুকু আমার প্রফেশনাল ডিলিংস ছিল তার থেকে বেরিয়ে আমি অনেক রকম কাজের সাথে নিয়োজিত ছিলাম, যেমন দপ্তরের যে কোনো একটা অনুষ্ঠান সেখানে অ্যাঙ্কারিং করা। আই ইউজ টু লাভ দোজ থিংস। তো এগুলো আমার যারা হায়ার অথরিটি ছিলেন বলতেন যে অনিন্দিতা ওটা করে নে তুই, মানে লাইক ওয়ান্স দ্য ডিউটি হ্যাজ বিন গিভেন দ্যাট ইট উইল বি ডান প্রপারলি, ওরকম একটা ব্যাপার ছিল। মানে মহা আনন্দে করতাম আর কি আমি, আমার এগুলো ভালো লাগে যে সব রকম কাজের সাথে জড়িয়ে রাখা নিজেকে ওইগুলো। সো 14 ইয়ার্স আমি কাজ করেছি। কাজ করার পরে ওই যে বললে যে আমি একটা অব্যাহতি নেওয়ার কথা আমি চিন্তা করলাম। তখন কি মহুল হয়ে গেছিল? হ্যাঁ, ওরা তখন মহুল মাহি দুজনই হয়েছে। তখন ওরা খুব ছোট ছিল। আচ্ছা, স্বাভাবিকভাবে হ্যাঁ ছোট ছিল। তারপরে মানে জানো তোমরা সকলেই আমার হাজবেন্ড ডক্টর জয় চক্রবর্তী, হি ইজ এ বিজি প্র্যাকটিশনার। আমি সেই কথাটা বলতে যাচ্ছিলাম যে দাদাও অত্যন্ত মানে কি বলবো মিষ্টভাষী তোমরা দুজনই, তারপর এত সুন্দর ব্যবহার, এবং আমাদের রাজ্যে সবাই তো চেনেন ডক্টর জয় চক্রবর্তীকে। তো যাই হোক, এই ক্ষেত্রেও কিন্তু তোমার দাদার সাপোর্টটাও বিশাল ছিল। হ্যাঁ বিশাল ছিল। এটা মানে হি ডিডন্ট প্রেশারাইজ মি যে মানে একটা গেজেটেড পোস্ট ওভাবে কেউ ছেড়ে দেবে, এই সিদ্ধান্তটা কটা ফ্যামিলি মানবে? কেউ মানতে পারবে না, তাই না? কিন্তু আমার কাছে মনে হয়েছে তখন আমার মেয়েরা অনেক ছোট, যে আমি কিছুটা সময় আমার পরিবারে দেব। তারপরে ধরো তোমার মানে ডক্টরের মানে দাদার যেটা একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তো ওটা ইনিশিয়াল একটা মোমেন্ট ছিল। তো নিজের লোক হলে পরে সেটার একটা যে ম্যানেজমেন্টটা নিজের লোক যেভাবে দেখবে সেটা তো বাইরের লোক দিয়ে সর্বপ্রথম আমি মনে করি যে সেই অনুপাতে নাও হতে পারে, হচ্ছে না কি অন্যত্র তো করছে, কিন্তু আমার ওই যে একটা ব্যাপার ছিল যে নিজের শূন্য থেকে শুরু করা একটা প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে তুলবো, সেরকম একটা চিন্তা ভাবনা ছিল বলে যে মনে হলো যে না ঠিক আছে, আমি আমার ওই যে সার্ভিস লাইফটা কুইট করে যদি আমি এদিকটাতে একটুখানি সহযোগিতা করতে পারি। মানে তুমি তোমার পরিবারের দিকে একটু মানে মেয়েরা ছিল এবং দাদার পাশে দাঁড়ানোর এই বিষয়টার জন্য তুমি ওই সাইডটা থেকে এই দিকে চলে একটু সরে এসেছি আর কি। যদি মনে হয় কি কোথাও যে এটা তোমার জন্য কোনো স্যাক্রিফাইস হবে না, তুমি মানে মনের আনন্দে এটা করেছো? মনের আনন্দে। আমি এটা স্যাক্রিফাইস একবারও বলবো না, কারণ এটা প্রস্তাবটা কেউ আমায় দেয়নি, আমি নিজে সিদ্ধান্তটা নিয়েছি না। তো সিদ্ধান্ত যখন আমার, তখন নিশ্চয়ই সেটা আমার অভিযোগ থাকার কারণ, ডিসিশনটা নিতে পেরেছো, এটা কিন্তু এটা বিশাল ব্যাপার। সেই ক্ষেত্রে তোমার পরিবারের সাপোর্টটাও ছিল, তোমার মানসিক জোর ছিল, মানে সত্যি এটা একটা এক্সাম্পল বলতে পারি আমরা। এটা সত্যি শাওন, এটা সকলে বলে যে মানে এত বড় একটা সিদ্ধান্ত নেয়া মানে কতটা মনের জোর থাকলে তুমি করতে পেরেছো, মানে অনেকেই বলে যে মানে জানতে চায় বিষয়টা। কিন্তু ওই যে আমার নিজের মধ্যে আমার একটা পজিটিভ ভাইবস রয়েছে, আমার নিজের উপর নিজের একটা আস্থা রয়েছে শাওন, যে মানে মেয়েরা বড় হয়ে গেছে, আমি এখন আরো জড়িয়ে যাচ্ছি আমার যে কর্মজগৎ, তাকে নিয়ে আমি ব্যস্ত থাকছি। আমি কিন্তু একদিনও এমন আমি নিশ্চুপ বসেই নেই। তুমি ব্যস্ত থাকতেই ভালোবাসো। হ্যাঁ, ওটা ছাড়া মানে ঠিক সেইভাবে বেঁচে থাকা সম্ভব না। দিদি, একটু আগে আমরা কথা বলতে বলতে শুনছিলাম যে তোমার অ্যাঙ্কারিং এর বিষয়টা। আমরা কিন্তু জানি যে তুমি আমাদের দূরদর্শনেও বহুদিন এই পেশাটার সাথে, অ্যাঙ্কারিং এর সাথে, আমি কি বলবো, এটা তোমার একটা নেশার মতন কাজ করে যুক্ত ছিল। সেই অভিজ্ঞতাটা যদি একটু ছোট করে শেয়ার করো। হ্যাঁ নিশ্চয়ই, যে বললাম না তোমার, মানে ধরো তোমরা যেমন গুণীজন বাচিক শিল্পী হিসেবে শাওন এত পরিচিতি লাভ করেছে, সেটা আমার যেন শুনতেও ভালো লাগে, তাই না? তো আমি না মানে
কোনো কিছুতেই যে আমার মানে ধরো খুব বেশি আমি ধরো সহযোগিতা পেয়েছি বা ওটা আমাকে কেউ গাইড করেছে বা আই ডোন্ট টেক এনিথিং অ্যাজ আ প্রফেশন, কিন্তু কালচারালি সব কিছুতেই আমি আমার ভালো লাগে, কালচারাল সেগমেন্ট আমার ভালো লাগে। তো সেক্ষেত্রে এই যে তোমার অ্যাঙ্কারিং বললাম, যে অ্যাঙ্কারিংয়ে অনেক সময় আমাকে দূরদর্শন ত্রিপুরা থেকে আমন্ত্রণ জানাতেন অনেকেই, যে যতদূর জানি তুমি ডকুমেন্টারিও করেছো। ডকুমেন্টারি করেছি, হ্যাঁ হ্যাঁ, অনেক কটা অনুষ্ঠান আমি এখানে করে গেছি, যাতে ওই আজকে এসছি পরে অনেকেই আমার পূর্ব পরিচিত, তুমি দেখছো যে সকলেই মানে হাই হ্যালো করছে, যে অনেকে পুরোনো দিনের স্মৃতির মন্থন করছি আমরা বসে বসে। তুমি তো দিদি এগ্রিকালচারের এক্সপার্ট হিসেবে এসেছি, এক্সপার্ট হিসেবেও আমি এসেছি, হ্যাঁ কথা বলে গেছি। দূরদর্শনের সাথে তোমার একটা আলাদা সম্পর্ক আগে থেকেই আছে, আবার বেশ কিছুদিন পরে আবার এখানে বসা, সত্যি না না সেটা তোমাকে পেয়ে আমরা সত্যি মানে আপ্লুত খুব বেশি। দিদি তুমি আমরা যাব তোমার সোশ্যাল ওয়ার্কের দিকে, কিন্তু এর আগে আমি যেটা জানি তুমি কিন্তু গান গাইতে ভীষণ পছন্দ করো, আর এই মাঝখানে একটু ছোট্ট করে দুকলি যদি শুনিনি। ওই যে বললাম না, কালচারাল ফিল্ড আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকেই তোমার মনের থেকে বেরিয়ে আসা দুটো লাইন। ওই ধরো কোনো একটা সময় আমি নাচও করতাম, পারফরমেন্স করতাম, হ্যাঁ রানার হিসেবে খুব বিখ্যাত ছিলাম। কি করনি সেটা বলো। সবটাই সব তো করার ঝুলি, ঝুলি একেবারে পূর্ণ। হ্যাঁ, গানটা আমার একটা দুর্বলতা বলতে পারো। আমার বাড়িতে তুমি যখনই যাবে তখনই তুমি দেখবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, মানে ওটা আমার একটা কি বলবো, বেশ কিছু অনুষ্ঠান করেছি দিদি তোমার বাড়িতে, ঠিক মানে সকলেই জানে সেটা, মানে আমি গুনগুন করা লোক, আমি গায়িকা নই। তো তুমি যেহেতু বললে, তো আজকে যেহেতু আমাদের একটা মানে যেটা একটা নারী কেন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে, তো এখানে এমন একটা গান আমি করতে চাইবো, যেমন ধরো ঝলমল করিও না গো তোমার এত আলো, ঝলমল করিও না গো তোমার এত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওড়নিটাকে একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারণ নজর লাগতে পারে, কারণ নজর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। আহা, মধু মধু, কি বলবো, শুধু করার জন্য। শোনো শোনো দিদি, এই অনুষ্ঠানটা আমি জানি জয়দা দেখছেন, একটু সময় করে হলেও দেখবে, এত তো ব্যস্ততার মধ্যেও, তো সেই বিষয়টা কিন্তু জয়দার ক্ষেত্রে আমরা বলতে পারি, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারণ নজর তো লাগতেই পারে, এত গুণী মানুষ, তাই না? হ্যাঁ, আচ্ছা দিদি, আমাদের জয়দাও তো ভীষণ ভালো গান করে গো। হ্যাঁ, করে করে করে, জয়দা খুব ভালো তবলাও বাজাতে পারে। তাই জয়দা আসলে মানে ওনার প্রফেশনটা ছাড়া সবকিছুতেই কিন্তু নিজেকে খুব আড়াল করে রাখতে ভালোবাসে, খুব একদম শান্ত ধীর মানুষ একজন, হ্যাঁ তাই না? কিন্তু আজকে এটা নতুন শুনলাম যে তবলাও বাজাতে পারে, তাহলে একদিন হয়ে যাবে তোমার বাড়িতে। নিশ্চয়ই নিশ্চয়ই, সবার সাদর আমন্ত্রণ রইল। দর্শক বন্ধুদের উদ্দেশ্য আমরা সেটা মানে এই মুহূর্তে বলে রাখলাম যে যার যখনই সময় হবে আমরা কিন্তু একদিন গিয়ে যে কোনো সময় এনি টাইম এনি মোমেন্ট, আমরা লোক ভালোবাসি, আমরা তো বলছি প্রতিনিয়ত, মানে আমন্ত্রণ রইল, চলে এসো দিদি। আর পরবর্তীতে যে কথাটা যাও, তুমি কিন্তু এতগুলো কাজের পরেও আমরা জানি যে তুমি অনেক সোশ্যাল ওয়ার্ক করছো, তো সেই বিষয়গুলো নিয়ে একটু বলো। সোশ্যাল ওয়ার্ক, দেখো মানে কাজের সাথে যে ওতপ্রোতভাবে আমি জড়িয়ে রাখি নিজেকে, সেটা হয়েছে আমার খানিকটা ছোট একটা উপার্জন থাকবে,
সেই উপার্জন থেকে আমি মানুষের জন্য কিছু করব। ছেলেবেলা থেকে দেখে এসেছি আমার পরিবারের, সেটা তুমি বলতে পারো এটা বংশগত। আমার বাবাও ভীষণ পরোপকারী ছিলেন, সকলে চেনেন এক যাকে। তো সেক্ষেত্রে হয়তো সেই রীতিটা আমি জারি করে রেখেছি। তো মানুষের জন্য কিছু করতে পারা, তো সেটা খুব একটা যে প্রচারের আলোতে আসার জন্য সেটা আমি কখনো নই। তো তোমরা জানো যে আমরা এমন অনুষ্ঠানগুলো করেছি যেগুলোতে আমরা দুস্থকৃতি যারা মানে ধরো খুব দে আর হ্যাভিং গুড লিটারেসি, কিন্তু ওরা মানে ধরো দে আর লিটারেট পারসন, কিন্তু হয়তো পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষম মানে পারছে না, পেরে উঠছে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক এরকম স্টুডেন্টদের আমরা স্কলারশিপ এককালীন প্রদান করেছি। মানে বহু ছেলে মেয়েদের আমরা সেভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। তারপরে ধরো বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করছে, আমি অনেক কটা, আমি আর তোমার জয়দা মিলে নানা করেও 14-15 খানা আমরা অনুষ্ঠান করেছি, সেটা সকলেই জানে। আগরতলায় যারা রয়েছে সব বিভিন্ন আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ডেকে এনেছি, রাঘব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, অনুষ্ঠানগুলো করতাম। সেই অনুষ্ঠানগুলোতে যারা ধরো প্রচার বিমুখ, পুজোর সময় তোমরা অনেকটা ইয়ে করো, আমরা দেখেছি দরিদ্র নারায়ণ সেবা যেটা বলে, আমরা দেখেছি রাস্তায় সেই লম্বা লাইন প্রসাদের ব্যবস্থা, আমরা করি সেগুলো গো। মানে যারা ধরো প্রচারে নেই কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কাজের সাথে ওনারা যুক্ত রয়েছেন, যাদের ছাড়া আমাদের চলবে না, প্রতিনিয়ত উই নিড দেয়ার হেল্প। তো এরকম লোকদের আমরা ফেলিসিটেশন দিয়েছি, সম্বর্ধনা দিয়েছি। এতে দিয়ে মানে কি আমি একটা মানসিক শান্তি পাই, তুমি বলতে পারো। মানে আমি না করলেও পারতাম, কিন্তু আমার মনে হয় ধরো আজকে যেটা এই যে বলছো যে জয়দাকে লোকে ভালোবাসে বা আমাকে লোকে ভালোবাসে, মানুষই তো আমাদের ভালোবাসে, তো সেই মানুষের জন্য আমার কি কিছু করণীয় নেই? একদম। আমি খুব একটা বেশি না পারলেও আমার সাধ্যে থেকে আমার পাশের একটা মানুষের জন্য যদি আমি কিছু একটা করতে পারি, সেটা মনে হয় আমার একটা আত্মসন্তুষ্টি, মানে অন্তর থেকে একটা মানে কি বলবো প্রশান্তি একটা অনুভব। বাহ দিদি, তুমি এইভাবেই কাজ করে যাও, আমরা সেটা আশা করব। আমরা সময়ের অনেকটা পেরিয়ে এসেছি, আর একটা যেতে যেতে আরেকটা প্রশ্ন তোমার কাছে রাখবে, যে এই যে তোমার দুটো মেয়ে রয়েছে, সাধারণত পরিবারে হয় যে দুটো মেয়ে হয়েছে মানে একটা ছেলে নেই, বংশটা কিভাবে বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো থাকে। এদিকে আমরা দেখেছি আমাদের গভর্নমেন্টেরও বিভিন্ন স্কিম রয়েছে, তার মধ্যে যেমন কেয়ার ফর গার্ল চাইল্ড এই বিষয়টি রয়েছে। তো সেই ক্ষেত্রে দুটোর মেলবন্ধনে তুমি কিভাবে, কি তোমার অনুভূতি কি ব্যক্ত করবে? দেখো, ট্রেন্ড ইজ চেঞ্জিং। হ্যাঁ, এই যে তুমি কেয়ার ফর গার্ল চাইল্ড বললে, আমি বলি কি ইচ অ্যান্ড এভরি গার্ল ইজ এ মিরাকল হারসেলফ। ঠিক আছে, যখন সে জন্মেছে সে তখন কারোর কন্যা সন্তান, খানিকটা বড় হলো সে হলো, তখন সে কিন্তু কারোর ভগিনীও। ঠিক আছে, এবার খানিকটা বড় হলো তখন সে হয়ে গেল কারোর বান্ধবী, আরো খানিকটা বড় হলো 7 পাক হলো সে হয়ে গেল সহধর্মিনী। আরো কটা দিন বাদে তার যে আলটিমেট, তার যে একটা স্বীকৃতি, সে জননী, সে মা। তো এতটা ক্ষমতা যে রাখে সেই গার্ল চাইল্ড, সেই কন্যা সন্তানকে আমরা লালন পালন করব না? আজ সেই স্টিরিওটাইপিক চিন্তা ভাবনাগুলো পুরো আমূল বদলে গেছে। সরকার তো সরকারের মতো করে প্রত্যেকের জন্য ভাবনা চিন্তা করছে, কিন্তু আমি মনে করি প্রত্যেক পরিবারের দায়িত্ব সেই কন্যা রূপী যে আমাদের দেবী, যে আমাদের ঘরে আসে, তাকে সযত্নে লালন পালন করে সেই অবধি টেনে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছ? তো সেটা সেক্ষেত্রে আমার পরিবারও বিকল্প নয়। তো আমার 2জন কন্যা সন্তান রয়ে গেছে, আমার মনের মধ্যে সেই জোরবল রয়েছে যে এরাই বা কম কিসে। আমার কর্তব্য হচ্ছে ওদের আমি ভালো শিক্ষা দেব, আমি তাদের সুশিক্ষা যেটাকে বলে দেব, এইটুকু আমার মনের ভরসা রয়ে গেছে। ওরা ওদের ফিউচার নিজেরাই গড়ে তুলবে। এখনকার মেয়েরা কিন্তু আগের মতো নয়, ওরা অনেক বেশি জ্ঞান রাখে,
সচেতন এরা, যেটা বললাম তারা ছোট থেকে অনেকটা অ্যাডভান্স, অনেক নিজেদের advance। ক্যারিয়ার নিয়ে কিন্তু ওরা ভীষণ ভাবে ভীষণভাবে, আমার এবং মেয়ের কথাও বলি সে একইভাবে, মানে আমি প্রতিটা মেয়েকে দেখছি তো, দে হ্যাভ গট এ ড্রিম অফ দেয়ার ওন, এবং সেটা স্টিরিওটাইপিক থেকে বেরিয়ে এসছে, যেটা আমাদের ছেলেবেলায় ছিল। এবং আশ্চর্যের বিষয় যে এটা অনেক ছোটবেলা থেকেই হয়ে যায়, অ্যাবসলিউটলি হয়ে যায়, এবং এটা সহযোগিতা করা উচিত। এবং আমি যতটুকু দেখেছি যে মেয়েরা খুব ভালো ব্যালেন্স করতে পারে, মানে ফ্যামিলিতেও বলো যে একটা ছেলের থেকে সুনিপুণভাবে কাজটা গুছিয়ে করা, বা একটা অ্যাফেকশনের ক্ষেত্রেটাও আমি বলবো যে আমি বৈষম্য করছি না। হ্যাঁ, আমরা বলি যে আমরা মানে ধরো অর্ধেক আকাশের দাবিদার বা সামথিং লাইক দ্যাট, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা পুরুষ বলো নারী বলো একে অন্যের পরিপূরক, তাই না? তো সেক্ষেত্রে আমি বৈষম্য করব না, কিন্তু আমি চাইবো যে হ্যাঁ, মেয়েরাও অগ্রাধিকার পাক। দে হ্যাভ গট এ ভিশন অফ দেয়ার ওন, উই শুড হেল্প দেম টু অ্যাচিভ দেয়ার ভিশন। হ্যাঁ, তাহলে মানে হয়তো আমাদের এই যে মানে ধরো যেটা বলো আমাদের সোসাইটি, দে উইল বি অ্যাডভান্সড, মানে আলাদা করে নারী দিবসের প্রয়োজন হবে, আমাদের প্রয়োজন হবে। এবং সরকারের যে স্কিমটি রয়েছে কেয়ার ফর গার্ল চাইল্ড, সেটাকে আমরা যদি ঠিক সঠিক অর্থে পালন করি তাহলে কিন্তু এই নানা ধরনের ছোট ছোট সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, উত্তরণ হয়ে যাবে। দিদি অনেকগুলো প্রশ্ন তোমার কাছে ছিল, আরো কিছু ভেতরে রয়ে গেছে, সেগুলো তোমার বাড়ি গিয়ে আড্ডা হবে, এবং পুজোর সেই সন্দেশটা সাথে নিয়ে তোমার সেই স্পেশাল সন্দেশ। আচ্ছা, যাই হোক, এর পরেও জিজ্ঞেস করবো দিদি, এমন কিছু কি রয়েছে যেগুলো হয়তো তুমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাও, যেটা হয়তো আমাদের অজানা কিছু? অজানা কিছু মানে আমার নিজেকে নিয়ে বলছো? ওকে, মানে আমি তো মোটামুটি এই স্বল্প পরিসরে যা যা বলার সবটাই বলে দিলাম, কিন্তু একটাই অনুরোধ রাখবো, যেহেতু আমরা একটা নারী ভিত্তিক আলোচনায় বসেছি, সেখানে কেউ যদি আমাদের কথা শুনে ইন্সপায়ার্ড হয়, সেটাই হবে আমাদের সার্থকতা, আজকের আমাদের আলোচনার সার্থকতা। বলবো যে মেয়েরা এগিয়ে যাবে, সেটাই অ্যাকচুয়ালি কামনা করি আমি প্রতিনিয়ত। আই সাপোর্ট ওমেন এম্পাওয়ারমেন্ট ইন এভরি রেসপেক্ট। আমার যে দুটো সংস্থা রয়েছে, যেটা মহুল বুটিক বলে পরিচিত, এবং আমার হাজব্যান্ডের যেটা মেফেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আমি ম্যানেজমেন্ট দেখি বলে আমি যখন রিক্রুটমেন্ট পলিসিগুলো আসে আমি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি মেয়েদের। তো সেক্ষেত্রে অনেকে ঠাট্টা করে আমার সঙ্গে, কেন দিদি তুমি কি পুরুষ বিদ্বেষী? একেবারে নই। ওই যে বললাম যে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াবে, ওরা মানে স্বাবলম্বী হবে, সেটা বোধহয় আমার কাছে মনে হয় একটা বিশেষ প্রাপ্তি। আমি চাইবো যে গোটা যে নারী সমাজ আছে সবাই সেই বিষয়টার দিকে মানে দৃষ্টিভঙ্গিটা রাখবে, রেখে নিজেদের যার যার জায়গাতে এস্টাবলিশড করবে, মানে অ্যাট পার দেয়ার কি বলবো, অ্যাট পার দেয়ার ভিশন, সেটা বলবো আর কি। দিদি ভীষণ ভালো লাগছিল, এবং খুব সুন্দর একটা আলোচনা আমরা এতক্ষণ উপভোগ করছিলাম। তুমি ব্যস্ততার মধ্যেও, এতগুলো কাজের মধ্যেও আমাদের এখানে এসেছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও তোমাকে চাইবো আমাদের মাঝে। আর দর্শক বন্ধু যারা রয়েছেন তারা তো শুনছিলেন আমাদের অনিন্দিতা রায় মহোদয়া, যিনি আজকে আমাদের অতিথি, তার কথা। আসলে এই ধরনের নারীরা আমাদের আগামী দিনের অনুপ্রেরণার একটি উৎসস্থল আমরা বলতে পারি। আমরা এমন আরও বহু নারী রয়েছেন যাদের আপনাদের সামনে বারবার প্রতিবার নিয়ে আসবার চেষ্টা করব, আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই তবে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।